কার দিকে ইঙ্গিত করল? ভারত না যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের উপর এক সাংবাদিক সম্মেলন করে চীনের রাষ্ট্রদূত এই ভিজিটে কি ঘটল সেটা বর্ণনা করেছে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে যে বাংলাদেশে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন মেনে নিবে না, সহ্য করবে না। তৃতীয় দেশটাকে, দ্বিতীয় দেশটাই বাকে, দ্বিতীয় দেশ তো অবশ্য চীন। তাহলে চতুর্থ কোনো দেশ আছে কি? আসুন একটু খতিয়ে দেখি। আপনাদের মনে আছে কি না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন, সে যখন তাদের দেশের নিয়ম অনুযায়ী সিনেটে শুনানি করে, সেখানে সে বাংলাদেশে তার সম্পর্কের ক্ষেত্রে বলেছিল যে, যেটা বলেছিল সেটার অর্থ হলো যে চীনের দিকে বাংলাদেশের ঝুঁকে যাওয়াটাকে ঠেকানোর জন্য কাজ করবে। সেটার উপর কিন্তু আবার ঢাকায় চীনের দূতাবাস কিন্তু প্রতিবাদ করেছিল যে চীন কোনো দেশে অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না। এরপরে যখন চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস, তারেক রহমান, জামাত, এই পুরো জুলাই জঙ্গি জোট যেটা বাণিজ্য চুক্তি করে, তখনও কিন্তু চীনের রাষ্ট্রদূত প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যে যেটা বলেছিল তার অর্থ দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এক ধরনের বাধা হতে পারে। এই হলো ইতিহাস। কিন্তু ঢাকায় কিছু কিছু লোক এর মধ্যে ভারতকে দেখতে পাচ্ছে। একজন তো বলেই দিল যে সবকিছু দেখে মনে হচ্ছে যে চীন ভারতকে উপলক্ষ করে এই কথাগুলো বলেছে যে তৃতীয় দেশে হস্তক্ষেপ, বাংলাদেশে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন সহ্য করবে না। এই তৃতীয় দেশটি হলো ভারত। এখন যারা ইউটিউবে কথা বলে, এদের সবারই কিছু কিছু দর্শক আছে। সেই দর্শকদের চাহিদা অনুযায়ী সবাই কথা বলে। এবং বাংলাদেশে যেহেতু এখন জুলাই জঙ্গি উত্থান যারা করেছে তাদের আধিপত্য চলছে, অন্য কোনো কথা বলার ক্ষেত্রে খুব বেশি মানুষ আসলে হয়তো নিরাপদ বোধ করছে না, সেটার সুযোগ নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হয় এবং যে যেরকম পারে সেরকম বিশ্লেষণ করে। দেখেন, প্রথম কথা হলো যে তৃতীয় দেশের হস্তক্ষেপটা কি? চীন ভারতকে ইঙ্গিত করুক, মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করুক, কাউকে না কাউকে তো ইঙ্গিত করে কথাটা বলে। তাহলে হস্তক্ষেপ হতে হবে আগে। হস্তক্ষেপ হওয়ার পরে তো আপনার চীন এসে নিজে আবার হস্তক্ষেপ করবে, হস্তক্ষেপকারীর হাত ভেঙে দিবে, তাই না? তো হস্তক্ষেপটা কি? আসলে এই প্রশ্নটা বুঝতে হলে যে চীন যেটা বলে, মানে কিভাবে বলেছে সেটা শেষের দিকে বলবো। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় যেটা হয়েছে, যেটা লেখা হয়েছে তাদের জয়েন্ট কমিউনিকেতে বা যৌথ ঘোষণায়, কিংবা চীনের রাষ্ট্রদূত যেটা বলেছে, সেটা যদি আমরা এরকম ধরে নেই যে বাংলাদেশে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন সহ্য করবে না, তাদেরকে জবাব দেবে, তাহলে হস্তক্ষেপটা হতে হবে আগে। সে হস্তক্ষেপটা কি হলে হস্তক্ষেপ হয়? একটা দেশে আরেকটা দেশ কি করলে হস্তক্ষেপ করতে পারে? আমরা যারা এখন এসব নিয়ে কথা বলছি, তারা কেউ চীনে, কেউ বলছি যে না, এই হস্তক্ষেপকারী রাষ্ট্র ভারত, ভারতের দিকে চীন আঙ্গুল তুলেছে। আবার কেউ কেউ বলছে যে না, এই হস্তক্ষেপকারী রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের দিকে চীন আঙ্গুল তুলেছে। এইটা বুঝতে হলে আসলে মানে আপনি যদি নিরপেক্ষভাবে কোনো পক্ষের প্রতি আপনার, অবশ্যই আমরা তো সবাই একটা না একটা পক্ষে আছি, এই পক্ষের ঊর্ধ্বে উঠে যদি এই প্রশ্নের উত্তর বুঝতে হয়, তাহলে আসলে হস্তক্ষেপটা বুঝতে হবে। ভারতের ব্যাপারে যেসব জিনিসকে আমরা হস্তক্ষেপ মনে করি,
সেটা কি? সেটা হলো যে ভারত আর বাংলাদেশের পানির সমস্যা। তারপরে দ্বিতীয় হলো যে বাংলাদেশের নৌপথ বা স্থলপথে ভারতের মাল পরিবহন। আর কি আছে হস্তক্ষেপের ক্ষেত্রে? সীমানায় যে পুশ ইন করছে, এটা হস্তক্ষেপ ধরতে পারেন। বাট জঙ্গিরা কি বলে আর হস্তক্ষেপে আর যে কথাগুলো বলে বা সীমানায় যে হত্যাটা হয়, এর বাইরে আসলে ভারত কি করে? আপনি পিনাকির কাছে জিজ্ঞেস করেন, গৌতম দাসের কাছে জিজ্ঞেস করেন, ওরা 100টা জিনিসের তালিকা দিয়ে দিবে। কিন্তু সাধারণ মানুষের ওগুলো বুঝতে কষ্ট হবে। ওটা ওদের নীতিমালায়, বা জামাতকে জিজ্ঞেস করেন, বিএনপিকেও জিজ্ঞেস করতে পারেন, তারা 200, 400, 300 জিনিসের তালিকা দিতে পারে। কিন্তু ওরা যদি 100 জিনিসেরও তালিকা দেয়, পিনাকি প্রথম দিকে কিন্তু এটাই থাকবে যে সীমানায় যে হত্যাগুলো হয়, কিংবা আমাদের মধ্যে পানির যে সমস্যা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। আবার আরেকটা কি হতে পারে, আর ওই যে ওই যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে ব্যবহার, এইটার কোনোটাই কিন্তু আপনার বাংলাদেশের 71 বিরোধী, স্বাধীনতা বিরোধীদের এই যে বক্তব্যগুলা, যে এই জিনিসগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়া, বাংলাদেশের সার্বভৌমত্ব ভারত দখল করে রেখেছে, এইভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, জঙ্গি, মৌলবাদী, এমনকি বিএনপি ছাড়া সারা পৃথিবীর আর কারো চোখে এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষের মতো অন্ধ নয়, বাংলাদেশের মানুষের মতো মৌলবাদ দ্বারা প্রভাবিত নয়। তারা জানে যে যে কোনো স্বাভাবিক দুটো দেশের মধ্যে এই বিষয়গুলো বিরাজমান থাকে। সীমানা থাকলে সীমানা নিয়ে কিছু সমস্যা হবে, নদী যদি অভিন্ন হয় নদী নিয়ে সমস্যা হবে, সীমানা থাকলে কিছু মানুষ খুন হয়ে যেতে পারে এপার হওয়ার সময়, বাণিজ্য থাকলে বাণিজ্য বৈষম্য থাকবে, আর এক দেশ আরেক দেশের মধ্য দিয়ে পণ্য পরিবহন করবে। এটা তো চীনও চাচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে পরিবহন করুক, তারা করিডোরের কথা বলেছে না? আবার আমরাও তো চাই যে চীন থেকে সরাসরি আমাদের এখানে জিনিসপত্র আসুক, হ্যাঁ, মিয়ানমার হয়ে আসুক। আমাদের মূল সমস্যা হয়ে গেছে কি জানেন, যে হস্তক্ষেপটা কি, এইটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এমন ভাবে বুঝিয়েছে বাংলাদেশের মানুষকে। ফলে চীন যখন এই কথাটা বলে, চীন বা চীনের রাষ্ট্রদূত, যে তৃতীয় দেশের হস্তক্ষেপ, তখন এমনকি আওয়ামী লীগেরও সকল মানুষের মনে স্বাধীনতা বিরোধী, জঙ্গি, জামাত, হেফাজত, বিএনপি, তাদের শিখানো মগজ ধোলাইকৃত চিত্রটাই কিন্তু সবার চোখের সামনে ভেসে আসে। যে ওই ঘটনাটা ঘটছে, যেহেতু দুই দেশের মধ্যে পানি আছে, পানি পাচ্ছে না, তিস্তার হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, এইখানে বোধহয় এখনই চীন আক্রমণ করে বসবে। আসলে বিষয়টা তো তা নয়। চীন তো একটা সেইন মানুষের দেশ। আমি মনে করি যে চীন অনেক বেশি ঠান্ডা মাথার মানুষের দেশ। পৃথিবীতে সবচেয়ে ঠান্ডা মাথার মানুষের শক্তিশালী দেশগুলোর মধ্যে চীন কিন্তু একটা, রাশিয়া এখন আর একটা। চীন যে এত উন্নতি করেছে বিভিন্নভাবে ঠান্ডা মাথার কারণে করেছে, এবং জঙ্গিবাদকে মানসিক ব্যাধি চিহ্নিত করার কারণে করেছে। রাশিয়াও কিন্তু ঠান্ডা মাথায় এবং জঙ্গিবাদ মোকাবেলার মাধ্যমে করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মাথা গরমের দেশ, সেখানে তো প্রেসিডেন্ট ট্রাম্পই যথেষ্ট মাথা গরম। হ্যাঁ, অদ্ভুত একটা, মানে পৃথিবীর প্রথম শক্তিধর রাষ্ট্রটাকে চালাতে হলে তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করার আসলে অবকাশ তাদের থাকতে হবে। ভারতও মধ্যম স্তরের গরম মাথার দেশ, ঠান্ডা মাথার দেশ ভারতকেও বলা যাবে না। আর বাংলাদেশ তো কোনো স্তরেই নেই। ফলে আপনি যত দিক থেকে এটা টেনে আনার চেষ্টা করুন, যতভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করুন, ভারতকে লক্ষ্য করে চীন এই কথা বলার আসলে বলবে যে সে কারণটাই কিন্তু এক্সিস্ট করে না। ভারত পানি আটকে রাখে, বন্যার সময় পানি দেয় না, এইসব অভিযোগ আপনি করতে পারেন। সীমানার মধ্যে, তাদের সীমানায় বাংলাদেশিদের হত্যা করে ঢোকার সময়,
বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহন করতে চায়, কতটুকু করে আদৌ আমরা জানি না। আমরা জানি যে বাংলাদেশ করতো, সেটা ভারত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ভারতের রাস্তাঘাট ব্যবহার করে, বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ পণ্য পরিবহন করত। একটা বিষয়ও কিন্তু চীন বলুন, যে কোনো একটা স্বাভাবিক অর্থাৎ সুস্থ মস্তিষ্কের সরকারদের কাছে চিন্তাশীল যে কোনো রাষ্ট্রের সাথে, জঙ্গিবাদ মুক্ত যে কোনো রাষ্ট্রের দৃষ্টিতে এগুলা কোনোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে বা যেটা করবে বলে সব দিকে আপনার গুঞ্জন আছে, যে ঘাঁটি গাঁটতে চায়, বঙ্গোপসাগরে তাদের মার্কিন নৌবহর স্থাপিত করতে চায়, কিংবা বাণিজ্য চুক্তি করে যেটা করেছে, যে বাণিজ্য চুক্তিতে কি আছে, যে বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে বাণিজ্য করতে হলে, সামরিক সরঞ্জাম কিনতে হলে বা অন্য কোনো জিনিসপত্র কিনতে হলে সেগুলা এই বাণিজ্য চুক্তির অধীনে হতে হবে। সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা অনেক দূর সীমিত করে না। এই প্রতিটা জিনিস কিন্তু সরাসরি অন্য রাষ্ট্রের আপনার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হয়ে যায়। এখন আপনি যদি সত্যিকারের, আপনি যদি মৌলবাদীদের প্রচারণার ঊর্ধ্বে উঠতে পারেন, না পারলে তো কোনো কথা নাই, না পারলে আপনার মনে হবে যে চীন এটা বলেছে ভারতকে লক্ষ্য করে। আর আপনি যদি সত্যি সত্যি একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলতে আপনি যদি বোঝেন যে কি বোঝায়, এটা যদি আপনি বোঝেন, তাহলে এই সাম্প্রতিক ইতিহাসে যা কিছু ঘটে গেছে তার আলোকেই কিন্তু চীন এই কথাটা বলেছে। এইটা মানে চীনের রাষ্ট্রদূত বলেছে, কিংবা এই ব্যাপারে যা কিছু ওই যে জয়েন্ট কমিউনিকেতে লেখা হয়েছে, সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় আসার আগে বলেছিল যে বাংলাদেশে চীনের হস্তক্ষেপ কমাতে হবে, সে বিষয়ে সে কাজ করবে। এবং পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত এবং চীনের দূতাবাস যে বক্তব্য দিয়েছে, তার পক্ষে কিন্তু এই কথাটা যায় যে চীনের রাষ্ট্রদূত যেটা বলেছে, যে তৃতীয় দেশে হস্তক্ষেপ, বাংলাদেশের তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন কিন্তু সহ্য করবে না। সিম্পল। এখানে আসলে কোনো আপনার, এটা আপনি যত বিশ্লেষণ করেন, যত চিন্তা করেন, হস্তক্ষেপটা আপনাকে বুঝতে হবে যে স্বাভাবিক চোখে, শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী 24-এর জঙ্গি কোয়ালিশনের চোখে হস্তক্ষেপ হলে তো হবে না। চীনকে যদি সত্যিকার অর্থে হস্তক্ষেপকারীকে চোখ রাঙাতে হয়, তো হস্তক্ষেপটা তো ঘটতে হবে। সেই হস্তক্ষেপ ঘটার ঘটনা আমরা দেখলাম যে ঘটতে পারে যুক্তরাষ্ট্রের মধ্য থেকে বাংলাদেশে সামরিক ঘাঁটি গাড়া, কিংবা বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সীমারেখা টেনে দেয়া, যাতে বাংলাদেশ অন্য রাষ্ট্রের সাথে তার বাণিজ্য প্রসারিত করতে না পারে। সেটার কি আসলে কোনো ধরনের আমরা রিফ্লেকশন দেখছি না? এই যে আমরা শুনছিলাম যে চীন থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ, এত হইচই, কই সেটা তো হলো না। এটা আসলে দুটো কারণ থাকতে পারে। একটা হলো তারেক রহমান সরকারের হাতে টাকা নাই, খুবই বাস্তবতা, টাকা থাকারই কথা না। আর একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে কিনছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ চীন থেকে বিমান কিনলে যে অনেক কিছু হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভাববে না। মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে ওই বিমানগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনুক। এই জিনিসগুলা আসলে চিন্তা মানুষকে, আমি আমার বন্ধুদের বলবো যে মানুষকে বোঝা না। আসলে দেখেন কত ধরনের অবুঝ, কত ধরনের লোকজন এইসব জিনিস বিশ্লেষণ করার জন্য বসে আছে, মানুষকে ভুল বোঝানোর জন্য আপনার। এবং মানুষ তো ফ্যান্টাসি করতে পছন্দ করে, বাস্তবতা কি, সত্যটা কি সেটা জানতে চায় না। আর এগুলো চিন্তা করার জন্য যেই পর্যায়ের আপনার বাস্তব জ্ঞান থাকতে হবে, সেটা তো আসলে বেশিরভাগ মানুষের নাই। তারপরেও তারা বিশ্লেষণ করে, কেউ কিন্তু বুঝেও করে, আবার কেউ না বুঝে করে, কেউ কিন্তু সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সেন্টিমেন্টটা যাতে উজ্জীবিত থাকে সেই দিক থেকে এগুলো বিশ্লেষণ করে। এখন আসুন দেখেন চীন কি বলেছে। চীনের যে জয়েন্ট কমিউনিকে হয়েছে তারেক রহমানের ভিজিটের পর, সেখানেও কিন্তু সরাসরি এই ধরনের কোনো কথা নাই, ইন্টারফেয়ারেন্স শব্দটাই নেই। এবং চীনের রাষ্ট্রদূত তো কিন্তু কৌশলে কথাটা বলেছে। চীনের রাষ্ট্রদূত যেটা বলেছে সেটা হলো যে চীনের এইটাই নীতি, যে অভ্যন্তরীণ বিষয়ে, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন সেটা সমর্থন করে না। চীনের রাষ্ট্রদূতের বক্তব্যটাও এটা। আমরা কিন্তু এখন একটা প্রশ্ন আসছে যে চীনের রাষ্ট্রদূত যদি এটা বলতো যে বাংলাদেশে
তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নিবে না। এটা কিন্তু আবার সরাসরি চীনের পক্ষ থেকে হস্তক্ষেপ হয়ে যায়। আমি অবশ্য সেটা দেখার জন্য একটু খোঁজ খবর করলাম। আমি প্রথম আলোর খবরটা পড়লাম, আর চীন তার ফেসবুকে, চীনের রাষ্ট্রদূত তার ফেসবুকে যেটা পাবলিশ করেছে সেটা পড়লাম। আমি দুটো মিলিয়ে দেখলাম যে রাষ্ট্রদূত এখানে একজন কূটনীতিক হিসাবেই কথা বলেছেন। উনি বলেন নাই ওই ঘটনাগুলো বলেন নাই, যে মানে তিনি যেটা বলেছেন সেটা সেটা স্বাভাবিক। সেটা তো বাংলাদেশেরও নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রেরও নীতি, পৃথিবীর সব দেশেরই আসলে ঘোষিত নীতি কিন্তু এগুলো। আরেকটা জিনিস বোঝেন, চীনের যদি ইচ্ছা থেকেও থাকে যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে একটা শিক্ষা দিবে, কখনো রাষ্ট্রদূত আপনার এই সাংবাদিক সম্মেলন করে এইভাবে জিনিসগুলো ঘোষণা দিবে না, জানান দিবে না ভাই। এতটুকুন বুদ্ধি বিবেচনা আপনি তো অনেক দেশ থেকে আপনি আশা করতে পারেন, চীন থেকে তো পারেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় আসলে মূলত পশ্চিমা রাষ্ট্রদূতগুলা, দরিদ্র দেশে মানে পশ্চিমের অনেক রাষ্ট্রদূত, তার হয়তো নিজের শার্ট কেনার পয়সা নেই, একটা স্যুট পরে সারাদিন ঘুরে ঢাকা শহরে, সেও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে একটা কথা বলে। কেন বলে জানেন? কারণ হলো এই জিনিসগুলো আমরাই আশকারা দেই। আর আর একটা হলো যে সাম্প্রতিককালে যেটা শুরু হয়েছে, যেটা কিন্তু তারেক রহমানের জন্য অবশ্যই চিন্তার বিষয়, সেটা হলো যে শেখ হাসিনার যে ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি ছিল, শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন। এইটা তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী, যারা আমাদের মুক্তিযুদ্ধের বিজয়টাকে ধ্বংস করতে চায় এবং পরাজিত শক্তির সমাজের যে আধিপত্য সেটার জোরে বলে, সেই দৃষ্টিটা তো আসলে চীনের, মার্কিন যুক্তরাষ্ট্রের কারোই আসলে সেই দৃষ্টিতে তারা দেখবে না। তারা এতগুলো কিন্তু বোঝেও না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব কূটনীতিকরা ঢাকায় চাকরি করে, ওদের যে শিক্ষা দীক্ষা চিন্তার বহর, সেখানে এইসব গভীর জিনিস কিন্তু প্রবেশ করারও কোনো সুযোগ নাই, কিন্তু নাই দেখে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটা জায়গায় কিন্তু ফেল করছে। দেখবেন যে তাদের কূটনীতিতে, তাদের জ্ঞানের জগতে, বুদ্ধির জগতে। আমি আশা করি যে চীন অন্তত এই জিনিসগুলো একটু গভীরভাবে দেখে। আমি জানি না দেখে কিনা, চীন সম্পর্কে আমার মানে আমি ধারণা করি আর কি, এবং ধারণা করাটা যৌক্তিক আমি মনে করি। কিন্তু তারেক রহমান এবং ইউনূস যেটা করেছে, বিশেষ করে বাণিজ্য চুক্তি, পরবর্তীতে বোয়িং কেনা সহ, এবং সত্যি সত্যি বাণিজ্য চুক্তির স্পিরিটে যদি তারেক রহমানের সরকার এগিয়ে যায়, তাহলে কিন্তু পশ্চিমা রাষ্ট্রদূতগুলা, মার্কিন রাষ্ট্রদূতগুলা আরো অনেক বেশি আপনার লাগামহীন বক্তব্য বাংলাদেশে দিবে, যেটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হবে। অবশ্য যথারীতি এগুলো বাংলাদেশে খুব একটা প্রচার হবে না, কারণ হলো বাংলাদেশের আপনার প্রচারণার জগৎটা তো আসলে ৭১-এর পরাজিত শক্তি, তারাই কিন্তু এটা এটা নিয়ন্ত্রণ করে। কিন্তু সেটা হবে, কিন্তু এটা মার্কিন তারেক রহমানের সরকারের জন্য, তার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বা পররাষ্ট্র দপ্তরের জন্য, এটা কিন্তু একটা আপনার বাড়তি কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু এক সময়। এরা যতই সে সমস্যাটা অনেক দূর গড়াবে। আর বিশেষ করে আমরা তো, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রনীতির ফেলিউরটাকেও আমরা কিন্তু বড় করে দেখি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, আমার মনে হয় যে এত অবনতিশীল হওয়াটা অবশ্যই শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। এটা তারা হয়তো স্বীকার করবে না যারা সরকারে ছিল, কিন্তু সত্যিকার অর্থে ব্যর্থতা। সেই পর্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, এবং এটাকে অনেক আপনার এমন জায়গায় থামিয়ে রাখা যেত যেখানে একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারীরা জামাতের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার কাজটা করতে পারতো না। সেই কূটনীতি শেখ হাসিনা সরকারের দক্ষতায় ছিল না, করে নাই। কিন্তু তারপরও সেটার মধ্যে এক ধরনের আপনার নীতিগত দক্ষতা ছিল, কি যে কোনো পরাশক্তির উপর পরিপূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না, না ভারতের উপর, না যুক্তরাষ্ট্রের উপর, না চীনের উপর, না রাশিয়ার উপর। তারেক রহমানেরও কিন্তু ইনহেরেন্টলি এটাই পররাষ্ট্রনীতি হতে হবে। সরকারে গেলে এগুলো বোঝা যায়, আপনি বাইরে থেকে যতই বলেন, যখন একজন সরকার গঠন করে ফেলে তখন কিন্তু তার ইনার কম্পালশনটা এটাই বলে। শেখ হাসিনার যেটা কম্পালশন ছিল যে কারোর প্রতি ঝোঁকা যাবে না, তারেক রহমানেরও কম্পালশন সেটাই থাকবে। তৌহিদ হোসেন এটা শুনেন নাই? তৌহিদ হোসেন বলেছিল না যে এই যে তিনটা শক্তি, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এদের থেকে সমান দূরত্ব বজায় রেখে দেশ চালানো, এটাই হবে তারেক রহমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জটা অনেক বেশি দুরূহ হয়ে গেছে মোকাবেলা করা এই বাণিজ্য চুক্তির মাধ্যমে, এবং ইউনূসের লাগামহীন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তার প্রোটেকশনের জন্য যে ধরনের কাজকর্ম ইউনূস করে গেছে এবং যার ধারাবাহিকতা তারেক রহমানও রেখেছে, সেই জায়গাটা হয়ে গেছে তারেক রহমানের সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে ভবিষ্যতে সেই জায়গাটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি এইভাবে আপনারা চিন্তাগুলো করেন তখন কিন্তু আসলে চীনের রাষ্ট্রদূত কি বলছে বা কোন দেশের রাষ্ট্রদূত কি বলছে সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন।